জামাত ইসলামীর নেতা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরদের একটা ঐতিহাসিক বিজয়, এবং ইতিহাসের পাতায় জামাত ইসলাম এবং শিশির মনিরের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দর্শক, তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট নিয়ে আপনারা জানেন যে আপিল বিভাগের একদম চূড়ান্ত সিদ্ধান্ত এসে গেছে। মানে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে, গণভোটের বিরুদ্ধে যে আপিল হয়েছিল সে আপিল খারিজ হয়ে গেছে। এর মধ্য দিয়ে হাইকোর্টের রায় বহাল থাকলো এবং সংবিধানে গণভোট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরল। এটার মূল অর্জন, মূল বিজয়টা জামাত এবং শিশির মনিরের। কিভাবে? এখন বলবেন যে এটা তো বিএনপিও পক্ষ ছিল, বিএনপিও তো বলছে যে আমরা তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন করেছি, আমাদের আন্দোলনের ফসল, নানান কিছু বলছে। না, এটা কোনো আন্দোলনের ফসল না, এটা কোনো বিএনপির অর্জন না। এই জিনিসটা আমাদেরকে স্পষ্ট হতে হবে। তবে তার আগে বলি যে গণভোট তো বিএনপি এমনিতেই গণভোটের বিরুদ্ধে, গণভোটের পক্ষে ছিল জামাত, যে গণভোট এসেছে এটা জামাতের বিজয়। আর দ্বিতীয় হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে জটিলতা কিন্তু কাটে নাই। রায় হয়েছে, সংবিধান তত্ত্বাবধায়ক সরকার আসছে, একদম সর্বোচ্চ আদালতের রায়, ঠিক আছে, কিন্তু জটিলতা কাটেনি। কেন কাটেনি? তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি কি হবে এটা নিয়ে বিএনপি এখনো জাতির সাথে প্রতারণার মধ্যে আছে। কারণ এখন পর্যন্ত যে সর্বোচ্চ আদালতের রায়, এটাকে যদি আমরা ধরি, সর্বশেষ প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা। এতে বিএনপি এই ক্ষেত্রে সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানানোর জন্য বিএনপি কি কারচুপি করতে পারে, কি অঘটন ঘটাতে পারে, এটা আমরা অতীতে দেখেছি। সর্বশেষ প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে বেশ আগে থেকেই বিএনপি বিচারপতিদের বয়স বাড়িয়েছে, কে এম হাসানকে টার্গেট করে, তাদের লোক। তারপরে তাকে প্রধান বিচারপতি বানিয়েছে। মানে শেষ পর্যন্ত কে এম হাসান প্রধান উপদেষ্টা হতে রাজি হননি, কিন্তু বিএনপি তার জন্য বয়স বাড়ানো থেকে শুরু করে অনেক কিছু করেছে। তো দর্শক, তাহলে এটা খুব সহজ, যেহেতু এটা একটা এস্টাবলিশড প্র্যাকটিস, প্রিন্সিপাল, সর্বশেষ প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা হবেন। তো এই জন্য বিএনপি তাদের পছন্দের একজনকে প্রধান বিচারপতি বানালেই তো ওখানে অটোমেটিক্যালি তারা তাদের জায়গায় পৌঁছে যায়। এবং অতীতে যেহেতু এটা নিয়ে অপ্রীতিকর, অস্বস্তিকর ঘটনার উদাহরণ আছে বিএনপিরই, তারা প্রধান বিচারপতি তাদের পছন্দের লোককে বানাতে বয়স বাড়ানো থেকে শুরু আরো অনেক নাটকীয়তা করেছে। এবং এই নাটকীয়তার জের ধরেই, বিএনপির এই অপকর্মের জের ধরেই 111 এসেছে, এবং সেই 111 থেকে ফ্যাসিবাদ, এবং সেই ফ্যাসিবাদ গুম, খুন, ফাঁসি এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ মূল দায়টা কিন্তু বিএনপির। বিএনপি যদি তাদের পছন্দের লোককে প্রধান উপদেষ্টা বানানোর উদ্দেশ্যে বিচারপতিদের বয়স বাড়ানো থেকে শুরু করে এইসব জালিয়াতি না করতো, তাহলে হয়তো 111 আসতো না, এবং ফেসিবাদ আসতো না, এবং জামাত মেয়েদের হত্যা করার ঘটনা ঘটতো না, এবং গুম খুন এগুলো হয়তো ঘটতো না। 111ই ছিল এগুলো সবকিছুর ভিত্তি। অতএব এখন পর্যন্ত হাইকোর্টের রায়ের ফলে যে বিধান প্রতিষ্ঠিত হলো, এটা কিন্তু আমাদের জন্য কোনো স্বস্তির খবর নয়। যার স্বস্তির খবর এটা যে তত্ত্বাবধায়ক সরকার তো আসলো, দলীয় সরকারের অধীনে তো নির্বাচন হবে না। তাও আমাদের স্থানীয় সরকার নির্বাচনগুলো তত্ত্বাবধায়ক সরকার অধীনে হওয়া উচিত। কারণ দলীয় সরকার নির্বাচনে আমাদের সমস্যা, এটা এ বিষয়ে বিএনপি জামাত একমত। দলীয় সরকার অধীনে জাতীয় নির্বাচনের সমস্যা হলে স্থানীয় নির্বাচনের সমস্যা একই কথা, দুইটাই সমস্যা। তাহলে আপনি একটা সুষ্ঠু করতে তত্ত্বাবধায়ক সরকার অধীনে করবেন, আর একটা কেন করবেন না? ভেরি সিম্পল। তো দর্শক, এরপর দেখেন, জুলাই সনদে এই বিষয়ে একটা সমাধান দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সেটা মানছে না এবং মানবে বলে মনে হচ্ছে না। কি? যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করতে 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হবে। সেই কমিটিতে স্পিকার, ডেপুটি স্পিকার থাকবে, বিরোধী দলীয় লোকজন, বিরোধী দলের সদস্য থাকবে। মানে সরকারি দল, বিরোধী দল মিলে মিশে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবে। এর মানে সরকারি দল তাদের ইচ্ছে মতো করতে পারবে না, বিরোধী দলের সদস্য সেখানে থাকবেই 5 সদস্যের মধ্যে। এটা একটা সমাধান ছিল, যার ফলে এরকম একটা সিস্টেম এই জুলাই সনদে যেটা করা হয়েছিল, এটা যদি কার্যকর করা যায়। আচ্ছা, এটা রাজি না কেন বিএনপি? মানে তাদের উদ্দেশ্য খারাপ? এটা এই নিয়ম থাকলেই তাদের পছন্দের লোককে প্রধান বিচারপতি বানানোর চেষ্টাই হয়তো করবে না। তো দর্শক, তাহলে বিএনপি ঐতিহাসিকভাবে তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করার পক্ষের লোক। এখনো তারা তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা যদি ইয়াজউদ্দিন মার্কা হয় তাহলে তার লাভ নাই, এখনো তারা সেই পথে হাঁটছে।
অতএব এই বিজয় বিএনপির বিজয় নয়। এবং তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলা দিয়েছিল জামাত ইসলামী, জামাতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম, এটা সবাই জানেন। গোলাম আজম ইজ দি প্রপোনেন্ট অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা আওয়ামী লীগও যখন তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধে ছিল তখনও তিনি বলেছেন। আর গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার থিওরি দিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এক প্রকার নির্বাচন হয়েছে 91 সালে। পরে বিএনপি এসেই তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা শুরু করলো। তো বিএনপি সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল। খালেদা জিয়া সরাসরি বলতেন তত্ত্বাবধায়ক সরকার এটা আবার কি, 94 সালে 95 সালে বলতেন, এটা খায় না মাথায় দেয়। বিএনপি ঐতিহাসিকভাবে তত্ত্বাবধায়ক সরকার বিরোধী দল ছিল, এটা তারা চায়নি। আর এরপরে 2001 সালে ক্ষমতায় এসে তো তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করে কার্যত ধ্বংস করে দিল। এই সুযোগটা জাস্ট কাজে লাগিয়েছে আওয়ামী লীগ, কিন্তু মূল দায়টা তত্ত্বাবধায়ক সরকার বিরোধী যত ভূমিকা, এর ঐতিহাসিক দায় বিএনপির। আর তত্ত্বাবধায়ক সরকার পক্ষের সমস্ত ঐতিহাসিক অর্জন জামাতের, আওয়ামী লীগও না। বিএনপির পদ ধরে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে দিয়েছে। একমাত্র জামাত তত্ত্বাবধায়ক সরকার থিওরি দিয়েছে এবং তারা এটা চেয়েছে। এখন অবশেষে এসেছে। বিএনপি বলে যে আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যে আন্দোলন বিএনপি করেছে, এমনকি জামাতও করেছে, তাতে কোনো ফলাফল আসেনি, এমনকি জনগণ তার জন্য রাজপথে নামে। কোটা সংস্কার আন্দোলনের ফলে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, ওই বিপ্লবের ফলে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ছাত্ররা কোনো আন্দোলন করেনি, বাট ছাত্ররা যে দাবিতে আন্দোলন করেছে, ওই আন্দোলনের একটা বাই প্রোডাক্ট হিসেবে বিপ্লব হয়েছে, যার ফলে মানে এটা ফিরে এসেছে। এমনকি ভোটাধিকারের জন্য জুলাই বিপ্লব হয়নি। জুলাই বিপ্লবে ভোটাধিকার তত্ত্বাবধায়ক সরকার এরকম কোনো বিষয় ছিল না, এবং এই সেন্সে মানুষ রাজপথে নামেনি। ছাত্র হত্যার প্রতিবাদে মানুষ রাজপথে নেমেছে। প্রথমে ছাত্ররা বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে, এরপরে সাধারণ মানুষ রাজপথে নেমেছে ছাত্র হত্যার প্রতিবাদে। অতএব এটা রাজপথের আন্দোলনের মাধ্যমে আসেনি। বাকি যেটা এখন আমরা দেখতে পাচ্ছি, এটা এসেছে কোর্টের রায়ের ফলে, আইনি লড়াই। এখানে মূল বিষয় হচ্ছে আইনি লড়াই। তা আইনি লড়াইয়ে বিএনপিও পক্ষ ছিল, জামাতও পক্ষ ছিল। জামাত পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শিশির মনির। সেখানে সবচেয়ে মূল সাবমিশনে মূল যুক্তিগুলো দিয়েছে শিশির মনির। আর এটা জামাতের আলাদাভাবে একটা আগ্রহ বা একটা যুক্তি থাকবে, ইটস ভেরি সিম্পল। কারণ তত্ত্বাবধায়ক সরকার আবিষ্কারেই তো শিশির মনির বস গোলাম আজম। এই জন্যে এ বিষয়ে তাদের আন্তরিকতা বেশি, এবং তারাই এই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে পেরেছে। এবং গণভোট, বিএনপি তো সরাসরি গণভোটের বিরুদ্ধে দেখেছেন। অতএব এই তত্ত্বাবধায়ক সরকার ফিরল সংবিধানে, এবং গণভোট ফিরল, পঞ্চদশ সংশোধনী নিয়ে যে রায়, এটা শিশির মনির অর্জন। এবং এটা নিয়ে যখন ইতিহাস লেখা হবে, শিশির মনিরের নাম, জামাতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, বিএনপির নাম নয়। তো দর্শক, সংকট কাটেনি। তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, এটাই আমাদের দাবি। তখন তত্ত্বাবধায়ক সরকার সুবল জাতি পাবে, নইলে আবার ইয়াজউদ্দিন মার্কা তত্ত্বাবধায়ক সরকার আসবে।